প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি সি প্রোগ্রামের এই 9 নম্বর ক্লাসে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। 1. কনস্ট্যান্ট, 2. অপারেটর, 3. এক্সপ্রেশন। তোমরা যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখো নাই, পূর্বের ক্লাসগুলো দেখে আজকের ক্লাসটা কন্টিনিউ করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। যারা সি প্রোগ্রাম একেবারেই বুঝো না তাদের জন্য বলতেছি, তারা পূর্বের ক্লাস দেখা ছাড়া সামনের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবে না। আর যারা অলরেডি মোটামুটি টুকটাক সি প্রোগ্রাম সম্পর্কে একটু ধারণা আছে, তারা এই ক্লাসটা কন্টিনিউ করো, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমি মূল ক্লাসে চলে যাই। প্রথমে আসো কনস্ট্যান্ট, যার বাংলা অর্থ হলো ধ্রুবক। প্রোগ্রামের একটি স্থির বা অপরিবর্তনশীল মানকে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলা হয়। কনস্ট্যান্ট বা ধ্রুবক দুই প্রকার, যথা 1. নিউমেরিক কনস্ট্যান্ট, 2. স্ট্রিং কনস্ট্যান্ট। কনস্ট্যান্টকে দুটি নিয়মে ঘোষণা করা যায়, যথা 1. কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে, 2. হ্যাশ ডিফাইন প্রিপ্রসেসর ব্যবহার করে। প্রথমে আসো কনস্ট কিওয়ার্ডের ফরম্যাট অর্থাৎ গঠন। প্রথমে আসে কনস্ট, তারপর কনস্ট টাইপ, এরপরে হচ্ছে কনস্ট নেম ইকুয়াল কনস্ট ভ্যালু। এটাই হলো কনস্ট কিওয়ার্ডের গঠন। ব্যাখ্যা। 1. কনস্ট এর মাধ্যমে কনস্ট্যান্ট বা ধ্রুবকের কাজ শুরু হয়। 2. কনস্ট টাইপ, এটি একটি মৌলিক বা মডিফাইড ডেটা টাইপ, যেমন ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, লং ইত্যাদি। যদি প্রোগ্রামে কনস্ট টাইপ উল্লেখ না থাকে, সেক্ষেত্রে উক্ত প্রোগ্রামটি ইন্টিজার ডেটা টাইপ ধরে নেয়। 3. কনস্ট নেম, এখানে প্রোগ্রামের দেওয়া একটি বৈধ নাম থাকে। 4. কনস্ট ভ্যালু, এই অংশে প্রোগ্রামের জানা মান বা সংখ্যাটি বসে। কনস্ট কিওয়ার্ডের উদাহরণ। এই সি প্রোগ্রাম তোমাদের মুখস্থ করতে হবে না, এটি সামনে যখন সি প্রোগ্রামগুলো করবা এগুলো অটোমেটিকলি তোমাদের হয়ে যাবে। জাস্ট এখানে আজকের ক্লাস একটু দেখো। প্রথমে হলো হ্যাশ ইনক্লুড stdio.h মেইন প্রথম বন্ধনী দেন সেকেন্ড বন্ধনী। এরপরে হচ্ছে কি কনস্ট কিওয়ার্ডের যে গঠনটা সেটা শুরু হয়। প্রথমে হলো কনস্ট ইন্টিজার এ ইকুয়াল 50। এখানে কনস্ট দ্বারা কনস্ট্যান্ট ধ্রুবকের কাজটা শুরু হয়েছে। ইন্টিজারটা হলো কনস্ট টাইপ অর্থাৎ একটা ডেটা টাইপ। এখানে এ হলো কনস্ট নেম অর্থাৎ ভেরিয়েবল ইকুয়াল 50। এখানে 50 হলো কনস্ট ভ্যালু। এরপরে ফলাফল প্রিন্ট করা হয়েছে, রিটার্ন 0, দেন সেকেন্ড বন্ধনী দিয়ে প্রোগ্রামটা শেষ করছে। এই প্রোগ্রাম তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট একটু দেখো। আরেকটা উদাহরণ দেখাই। হ্যাশ ইনক্লুড stdio.h মেইন প্রথম বন্ধনী সেকেন্ড বন্ধনী, এরপরে হচ্ছে কি কনস্ট। এখানে কনস্ট দ্বারা ধ্রুবকের কাজটি শুরু করা হয়েছে। এরপর হলো কি ফ্লোট। দেখো, আমরা পূর্বে সি প্রোগ্রামে 50 এই নাম্বারটা ছিল কি পূর্ণ সংখ্যা, তাই আমরা নিছি ইন্টিজার। আর এখানে আমরা ফ্লোট কেন নিলাম একটু খেয়াল করে দেখো। এখানে পাই ইকুয়াল 3.1416, অর্থাৎ এখানে একটা ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে, যার কারণে ডেটা টাইপ অর্থাৎ কনস্ট টাইপটি আসছে ফ্লোট। ভগ্নাংশ সংখ্যার কারণে ডেটা টাইপটি ফ্লোট আসছে। এরপর হলো পাই 3.1416। এরপর পূর্বের মতো প্রিন্ট করা হয়েছে, রিটার্ন 0, দেন সেকেন্ড বন্ধনী দিয়ে প্রোগ্রামটা শেষ করা হলো। হ্যাশ ডিফাইন প্রিপ্রসেসরের ফরম্যাট। প্রথমেই হ্যাশ ডিফাইন, তারপর হলো কনস্ট নেম, দেন কনস্ট ভ্যালু। এখানে একটা জিনিস মনে রাখবা, হ্যাশ ডিফাইন প্রিপ্রসেসরে সমান চিহ্ন এবং সেমিকোলন চিহ্ন বসে না। একটা উদাহরণ দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। প্রথমে দেওয়া আছে হ্যাশ ইনক্লুড stdio.h, এরপরে হচ্ছে হ্যাশ ডিফাইন a50। এখানে হ্যাশ ডিফাইন দ্বারা ডিফাইনের কাজটা শুরু করা হয়েছে। এটা হলো কনস্ট নেম অর্থাৎ ভেরিয়েবল। এখানে 50 হলো কনস্ট ভ্যালু। এরপরে মেন প্রথম বন্ধনী দেন সেকেন্ড বন্ধনী, প্রিন্ট করছে এ, রিটার্ন 0, দেন সেকেন্ড বন্ধনী দিয়ে প্রোগ্রামটা শেষ করছে। আরেকটা উদাহরণ দেখো। হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ডিফাইন পাই 3.1416। এখানে হ্যাশ ডিফাইন দ্বারা ডিফাইনের কাজটা শুরু করলো। পাই হলো ভেরিয়েবল অর্থাৎ কনস্ট নেম। 3.1416 হলো কনস্ট ভ্যালু। এরপর হচ্ছে মেন প্রথম বন্ধনী দেন সেকেন্ড বন্ধনী, প্রিন্ট পাই, রিটার্ন 0, দেন সেকেন্ড বন্ধনী দিয়ে প্রোগ্রামটা শেষ করা হলো। এই ছিল কনস্ট্যান্ট বা ধ্রুবকের কাজ। এগুলো পরীক্ষায় আসে না, জাস্ট এমসিকিউ এর জন্য একটু মনে রাখলা।
এবার আসো অপারেটর। সি প্রোগ্রামে গাণিতিক এবং যৌক্তিক কাজের জন্য যেসব প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে অপারেটর বলা হয়। অপারেটর বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন 1 অ্যারথমেটিক বা গাণিতিক অপারেটর, 2 লজিক্যাল বা যৌক্তিক অপারেটর, 3 রিলেশনাল বা সম্পর্কযুক্ত অপারেটর, 4 অ্যাসাইনমেন্ট বা মান নির্ধারক অপারেটর। প্রথমে আসো অ্যারথমেটিক অপারেটর। অ্যারথমেটিক অপারেটর হলো 6টি। কি কি? একটা হলো যোগ, বিয়োগ, গুণ। এখন সি প্রোগ্রামে স্টার চিহ্ন দ্বারা গুণ চিহ্নকে প্রকাশ করা হয়। এখন তোমরা যদি এরকম ভাবে ক্রস চিহ্ন দ্বারা সি প্রোগ্রামে গুণ চিহ্ন প্রকাশ করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সি প্রোগ্রামে গুণ চিহ্নকে এরকম ভাবে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে, এটা মনে রাখবা তোমরা। যোগ, বিয়োগ, গুণ। আরেকটা হলো কি ভাগ। এটা দ্বারা বোঝায় কি? ভাগ। এরকম ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্ন দ্বারা বোঝায় ভাগ। আর সি প্রোগ্রামে ভাগশেষকে বোঝানো হয় এরকম মডুলার চিহ্ন দ্বারা। এরকম মডুলার চিহ্ন দ্বারা ভাগশেষ বোঝায়, ভাগ শেষ, মনে রাখবা এটা। সর্বশেষ হচ্ছে কি? প্রথম বন্ধনী। অ্যারথমেটিক অপারেটর হলো 6টা। একটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ। এরকম ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্ন দ্বারা বোঝায় ভাগ, মডুলার চিহ্ন দ্বারা বোঝায় ভাগশেষ, আর হচ্ছে কি? প্রথম বন্ধনী। এই 6টাকে বলা হয় অ্যারথমেটিক অপারেটর, এটা মনে রাখবা, ঠিক আছে? এবার আসো লজিক্যাল অপারেটর হলো 3টা। কি কি? একটা হচ্ছে অর, অর্থাৎ অথবা বোঝানোর জন্য এই অরটা ব্যবহার করা হয়, অথবা। আরেকটা হলো কি এন্ড, AND, এন্ড, এবং বোঝানোর জন্য এই এন্ড কথাটা ব্যবহার করা হয়। আরেকটা হলো নট, NOT, নট, অর্থাৎ না বোঝানোর জন্য এই নটটা ব্যবহার করা হয়। এবং এদের কিছু চিহ্ন আছে। সি প্রোগ্রামে তুমি এগুলো লিখতে পারবা না, লিখতে হবে এগুলোর যে চিহ্নগুলো আছে, সংকেতগুলো আছে, সেগুলো তোমাদেরকে লিখতে হবে। কি কি? অরের জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়, এই খাড়া দুইটা টানকে বোঝায় কি? অর, মনে রাখবা। এন কে বোঝানো হয় এই যে ডাবল এম্পারসেন্ট দ্বারা এন বোঝানো হয়। আর নট বোঝানো হয় এই চিহ্নটা দ্বারা বোঝানো হয় কি? নট, ঠিক আছে? তোমরা এই চিহ্নগুলো মুখস্থ রাখবা। সি প্রোগ্রামে এই চিহ্নগুলোই তোমাদের ব্যবহার করতে হবে, এইগুলো না, ঠিক আছে? তাহলে অথবার জন্য অর বোঝানো হয় এবং অরের চিহ্নটা হচ্ছে এটা। এবং বোঝানোর জন্য এন্ড ব্যবহার করা হয়, এন্ড এর চিহ্ন হচ্ছে কি? ডাবল এম্পারসেন্ট দিয়ে এন্ড বোঝানো হয়। আর নার জন্য বোঝানো হয় নট, এই নটের চিহ্নটা হচ্ছে এটা। এই চিহ্নগুলো তোমরা মুখস্থ রাখবা, ঠিক আছে? এই লজিক্যাল অপারেটর হচ্ছে এই 3টা। এবার আসো রিলেশনাল অপারেটর হলো আবার 6টা। কি কি? একটা হলো লেস দেন, আরেকটা হলো গ্রেটার দেন, তারপর হচ্ছে কি? লেস অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইকুয়াল। এখন সি প্রোগ্রামে ইকুয়াল বোঝানোর জন্য এইভাবে ডাবল সমান চিহ্ন দ্বারা ইকুয়াল বোঝায়। আর এটা মনে রাখবা, সি প্রোগ্রামে একটা সমান চিহ্ন দ্বারা কিন্তু ইকুয়াল বোঝায় না, ডাবল সমান চিহ্ন দ্বারা ইকুয়াল বোঝায়, ঠিক আছে? আর সর্বশেষ হচ্ছে নট ইকুয়াল। এই চিহ্নটা দ্বারা এই যে এটাকে বোঝায় NOT, নট ইকুয়াল, ঠিক আছে? তাহলে মনে রাখবা লেস দেন, গ্রেটার দেন, লেস অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল, ইকুয়াল এবং নট ইকুয়াল। এগুলো কি মুখস্থ করতে হবে? এগুলো একটু পড়লেই হবে, ঠিক আছে? এগুলো তো তোমরা জানোই, জাস্ট কোন জায়গায় কোনটা ব্যবহার করা হইতেছে সেটা একটু মনে রাখবা। যেমন এগুলোকে বলা হয় অ্যারথমেটিক অপারেটর, এগুলোকে বলা হয় রিলেশনাল অপারেটর। যদি এমসিকিউ যদি কখনো আসে যাতে তোমরা ভুল না করো, ঠিক আছে? আর এই 3টাকে বলা হয় কি? লজিক্যাল অপারেটর। এবার আসো সর্বশেষ অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন অ্যাসাইনমেন্ট অপারেটর হলো আবার একটা, সেটা কি? এই যে সমান চিহ্ন, আমরা গণিতের ভাষায় যেটাকে বলি সমান। সি প্রোগ্রামে এটা দ্বারা মান নির্দেশ করা হয়, ঠিক আছে? এই চিহ্নগুলো তোমরা একটু মনে রাখবা। তোমরা যখন সি প্রোগ্রাম করতে যাবা এই যে এই চিহ্নগুলো তোমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে? ওকে, এখন আমি কথা বলবো এক্সপ্রেশন অর্থাৎ রাশিমালা নিয়ে। এক্সপ্রেশন মানে হলো গাণিতিক সমীকরণকে সি প্রোগ্রামের ভাষায় উপস্থাপন করা। গাণিতিক যে সূত্রগুলো আছে এগুলো সরাসরি সি প্রোগ্রামে ব্যবহার করা যায় না, এগুলোকে এক্সপ্রেশন করে অর্থাৎ সি প্রোগ্রামের ভাষায় উপস্থাপন করে এগুলো ব্যবহার করতে হয়। যেমন এখানে আমি একটা গাণিতিক সূত্র লিখে রাখছি, সি ইকুয়াল √(a²-b²). এখন এটা হচ্ছে আমাদের সাধারণ গণিতের একটা সূত্র। এখন এটাকে সি প্রোগ্রামের ভাষায় উপস্থাপন করতে হবে। তাহলে চলো আমরা সি প্রোগ্রামের ভাষায় কিভাবে উপস্থাপন করতে হয় সেটা আমি তোমাদের একটু শিখাই দেই। এগুলো মুখস্থ রাখার তেমন একটা প্রয়োজন নাই, এগুলো একটু দেখলেই তোমরা পারবা, ঠিক আছে? এগুলো বেশি কঠিন কিছু না। তাহলে দেখো এখানে আছে সি, তাহলে লিখবা সি ইকুয়াল, এটুক যেভাবে আছে এভাবে লিখে দিলা। এখন এই যে √এর জন্য অর্থাৎ এই বর্গমূলের জন্য লিখতে হয় কি? SQRT, মানে √কে ইংরেজিতে বলা হয় কি? স্কোয়ার।
ঠিক আছে, স্কোয়ারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে SQRT। এই রুট ওভারের জন্য লিখতে হয় SQRT, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, এরপর তুমি একটা প্রথম বন্ধনী দেবা, মানে একটু সেপারেট করবা। ঠিক আছে, প্রথম বন্ধনী দেওয়ার পরে এখানে আছে কি, এর উপরে স্কোয়ার আছে। এখন সি প্রোগ্রামে এরকম স্কোয়ার লিখা যায় না, তাহলে কিভাবে লিখতে হয়, এই এ স্কোয়ার কে লিখতে হয় এ ইন্টু এ, অর্থাৎ এরকম ভেঙে ভেঙে লিখতে হয়। ঠিক আছে, তোমাকে যদি বলে তাহলে এ টু দি পাওয়ার 4 কিভাবে তৈরি করবা, তাহলে তুমি এভাবে তৈরি করবা এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, এরকম ভাবে 4 বার একে লিখতে হবে এবং মাঝখানে গুণ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ারের জন্য লিখবা এ ইন্টু এ, মাইনাস চিহ্ন যেভাবে আছে সেভাবে রেখে দেবা। এরপর হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে লিখবা বি ইন্টু বি। এই দেখো, গাণিতিক সমীকরণটাকে সি প্রোগ্রামের ভাষায় উপস্থাপন করে দিলা, এটাকে বলা হয় এক্সপ্রেশন। আমি তোমাদেরকে আরো উদাহরণ দেখাবো, তাহলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে, একটু খাতায় নোট করে রাখবা এগুলো, এই যে আমি যেগুলো দিতেছি এগুলো খাতায় নোট করে রাখবা। এখন দেখো, এক্সপ্রেশনের দুইটা নোট আছে, এই নোট দুইটা মুখস্থ রাখবা। কিরকম নোট, সূত্রে বা সমীকরণে বর্গমূল অর্থাৎ রুট ওভার থাকলে, সূত্রে বা সমীকরণে এরকম ভাবে রুট ওভার থাকলে এক্সপ্রেশন করার সময় SQRT লিখতে হয়, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলে দিলাম। তুমি যখন রুট ওভারকে SQRT লিখবা, আবার এই SQRT অর্থাৎ রুট ওভারটা থাকে কোথায়, এই ম্যাথের ভিতরে থাকে। তাহলে তুমি যখন একটা সি প্রোগ্রামে এই রুট ওভার ব্যবহার করবা, সেটাকে সংক্ষেপে SQRT এরকম ভাবে ব্যবহার করবা। আর এই রুট ওভারটা থাকে হচ্ছে MATH, math.h, এই ম্যাথের ভিতরে থাকে কি, রুট ওভার। ঠিক আছে, ম্যাথের ভিতরে থাকে SQRT থাকে, ম্যাথের ভিতরে এই যে পাওয়ার থাকে, ঠিক আছে, সাইন কস টেন, এই বিষয়গুলো থাকে। এই বিষয়গুলো তোমরা মনে রাখবা। তাহলে প্রথম এইটা মুখস্থ রাখবা। তাহলে প্রথমটা হচ্ছে কি, সূত্র বা সমীকরণে বর্গমূল থাকলে এক্সপ্রেশন করার সময় SQRT লিখতে হয় এবং হেডার ফাইলকে, অর্থাৎ এই যে এইটাকে বলা হয় কি হেডার ফাইল, হেডার ফাইলকে এই ম্যাথ দ্বারা ইনক্লুড করতে হয়। তাহলে তোমরা লিখবা এই যে ইনক্লুড ইন CLUD, ইনক্লুড MATH, math.h, এরকম ভাবে হেডার ফাইলকে ম্যাথ দ্বারা ইনক্লুড করতে হয়। ঠিক আছে, এটা একটু মুখস্থ করে নেবা। তারপর দেখো 2 নাম্বার কি বলতেছে, সূত্রে বা সমীকরণে যদি বর্গমূল, ভাগ এবং ভগ্নাংশ এই তিনটা যদি তোমার সূত্রে বা সমীকরণে থাকে, তাহলে কি করতে বলতেছে, দেখো এই ডেটা টাইপকে ফ্লোট দ্বারা পরিবর্তন করতে বলছে। তাহলে এই তিনটার জন্য ডেটা টাইপ হবে কি, ফ্লোট। অন্যথায়, অর্থাৎ এই তিনটা যদি না থাকে, যদি পূর্ণ সংখ্যা থাকে, তাহলে ইন্টিজার বসাবা। ঠিক আছে, এই ডেটা টাইপ নিয়ে কিন্তু আমি পূর্বের ক্লাসে আলোচনা করে দিছি। যারা পূর্বের ক্লাস দেখো নাই, পূর্বের ক্লাসগুলো দেখে এই ক্লাসগুলো কন্টিনিউ করো, তোমাদের জন্য ভালো হবে। যারা নতুন, তাহলে এই দুইটা নোট মুখস্থ রাখবা, কোনোভাবেই ভুল করা যাবে না। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এখন আমি তোমাদেরকে এক্সপ্রেশন দেখাই দিব। এখন আমি তোমাদেরকে দেখাবো এখানে যে বেসিক অ্যালগরিদম এবং ফ্লোচার্টের জন্য প্রয়োজনীয় যে সূত্রাবলীগুলো আছে, এগুলোর এক্সপ্রেশন কিভাবে করতে হয় সেগুলো আমি তোমাদেরকে আজকের ক্লাসে দেখাই দিব। ঠিক আছে, এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই সূত্রের সি প্রোগ্রাম কিভাবে তৈরি করতে হয় সেগুলো আমি দেখাই দিব। অলরেডি কিন্তু আমি এই সূত্রে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে তৈরি করতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাই দিছি। ঠিক আছে, কালকে থেকে আমরা সি প্রোগ্রামের ক্লাস করব। আজকে এই 11টা সূত্রের এক্সপ্রেশন দেখাবো। ওকে, তাহলে চলো এক্সপ্রেশন গুলো তোমাদেরকে দেখায় দেই। ওকে, তাহলে দেখো প্রথম সূত্রটা দেখো, 1 নাম্বার। তোমরা সুন্দরভাবে এই যে দাগটা তুলে নিবা। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। আমি সময়ের সাপেক্ষে আমি দাগগুলো লিখতেছি না, আমি শুধু সূত্রটা লিখতেছি এবং এটার এক্সপ্রেশন কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখাই দিব। তাহলে 1 নাম্বার সূত্রটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন এটার এক্সপ্রেশন কিভাবে করতে হয়, অর্থাৎ সি প্রোগ্রামের ভাষায় উপস্থাপন কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে শুধু দেখাই দিব। ঠিক আছে, তাহলে দেখো সি প্রোগ্রামে তো বাংলা লেখা যায় না। ঠিক আছে, সি প্রোগ্রামে সবগুলো লেখাকে ইংরেজিতে লিখতে হয়। এখন ইংরেজিতে যেহেতু লিখতে হয়, তাহলে তোমরা সবগুলো ইংরেজিতে লিখবা। কিভাবে লিখবা, এই যে হাফ। এখন দেখো সি প্রোগ্রামে তো এরকম ভাবে ভাগ লেখা যায় না। আমরা পূর্বের ক্লাসে কিন্তু জেনেছি যে ভাগ চিহ্নকে এরকম ফরওয়ার্ড চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তুমি যদি এরকম ভাবে ভাগ চিহ্নকে ইউজ করো তাহলে কিন্তু হবে না, তোমাকে ভাগ চিহ্নকে এরকম ভাবে লিখতে হবে। তাহলে লিখবা হাফ, এই যে এরকম ভাবে লিখবা হাফ ইন্টু, এখন ইন্টুকে যদি এরকম ক্রস চিহ্ন দিয়ে যদি প্রকাশ করো তাহলে কিন্তু হবে না, তোমাকে এরকম স্টার চিহ্ন দিয়েই প্রকাশ করতে হবে। তাহলে লিখবা হাফ ইন্টু ভূমি। এখন ভূমির জন্য তুমি ধরে নিলা এ, ইন্টু উচ্চতার জন্য তুমি ধরে নিলা কি, এইচ। এখন এইচও ধরতে পারো অথবা বি, তুমি তোমার মতো করে তুমি ধরে নেবা। এখন এইচও ধরতে পারো
বিও ধরতে পারো, যা মন চায় তা ধরতে পারো। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত তুমি 26টা অক্ষরের মধ্যে তুমি যে কোনো মান তুমি ধরে নিতে পারবা, ঠিক আছে? এটা কোনো ধরাবাধা নাই। এখন আমি এইচ ধরে নিলাম, যেহেতু তোমরা সাধারণ গণিতে উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করছো, সেক্ষেত্রে আমি এইচই লিখলাম। তুমি চাইলে বিও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এ ইন্টু বি এরকম ভাবে লিখে দিবা, ঠিক আছে? এখন আমি আরেকটা কথা বলে দিই, এখানে আমি হাফ লিখছি, কিন্তু অনেক বইয়ে দেখবা যে এখানে হাফের যে মানটা অর্থাৎ 0.5 এটাও লিখা যায়, ইন্টু এ ইন্টু এইচ, এরকম ভাবেও লিখলে হবে, এটা লিখলেও হবে, ঠিক আছে? হাফের মান 0.5 এভাবে লিখে দিলেও চলবে, অথবা হাফ সরাসরি হাফ এভাবে লিখে দিলেও চলবে, দুইটাই কিন্তু সঠিক, ঠিক আছে? ওকে, 2 নম্বরে আসো। 2 নম্বরটা কি আছে দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো কি √3/4 a স্কয়ার। দেখো এখানে সবগুলো কি ইংরেজিতে দেওয়া আছে, তাহলে তো এটার কোনো কিছু করতে হবে না, সরাসরি এক্সপ্রেশন করবা। ex তে আমি এক্সপ্রেশন বুঝাইতেছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে রুট ওভার আছে, এই যে রুট ওভারের জন্য কি লিখবা, SQRT, অবশ্যই ছোট হাতে লিখবা, বড় হাতে লেখা যাবে না, ঠিক আছে? SQRT লেখা সেটা প্রথম বন্ধনী দিয়া এই যে 3টা প্রথম বন্ধনীর ভিতরে রাখবা, SQRT, তারপর হচ্ছে 3। এখন দেখো এই ভাগ চিহ্নকে এরকম ভাবে ফরওয়ার্ড স্ল্যাশ চিহ্ন দ্বারা প্রকাশ করতে হয়, এরপর লিখবা 4। এখন 4 লেখার পরে এখানে একটা ইনটু আছে, এই ইনটুটা প্রকাশ করে দিবা, অর্থাৎ গুণ চিহ্নগুলোকে এখানে প্রকাশ করে দিতে হয়। আর এটাকে কিভাবে লিখবা, এটাকে এরকম ভাবে স্কয়ার তো লেখা যাবে না, এরকম ভাবে লিখবা a ইন্টু a, ঠিক আছে? এবার 3 নাম্বার। 3 নাম্বারে কি দেওয়া আছে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো কি b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে এখন এক্সপ্রেশন করবা, অর্থাৎ সি প্রোগ্রামের ভাষায় উপস্থাপন করবা। তোমাদের তো অলরেডি আমি 2টা বলে দিছি, ঠিক আছে? তাহলে তোমরা এক কাজ করো, এই ভিডিওটাকে পজ করো, পজ করে নিজে নিজে করার চেষ্টা করো। যদি পারো তো পারলাই, আর যদি না পারো তারপর তোমরা আমার সাথে আনসার মিলাই নিবা। একটু চেষ্টা করো নিজে নিজে পারো কিনা, আমি তো করে দিতেছি, তাহলে তোমরা একটু নিজে নিজে করার চেষ্টা করো, আর যারা পারবে না তারা দেখো। তাহলে এটার এক্সপ্রেশন কিভাবে করবা, তাহলে এভাবে লিখবা b/4, এখানে একটা ইনটু আছে, প্রকাশ করে দিবা ইনটু, পরে হচ্ছে এই রুট ওভারের জন্য কি লিখবা, SQRT, এই যে SQRT লিখলা, এরপর হচ্ছে এই প্রথম বন্ধনী দিবা, দিয়ে সেটা এই যে 4 ইন্টু a ইন্টু a মাইনাস বি ইন্টু বি। এই 3 নম্বর হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই যে এক্সপ্রেশন হচ্ছে এটা। তোমাদের যাদের হয়েছে একটু কমেন্টে বলে যাও, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে একটু বইলো যে ক্লাসগুলো কেমন লাগে তোমাদের কাছে, আদৌ কি ভালো লাগে কিনা, তোমরা কোথা থেকে ক্লাসগুলো দেখতেছো একটু বইলো, তাহলে একটু উৎসাহ পায় আর কি। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বারের সূত্র হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো 2টা। একটা হলো কি √s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, এই একটা সূত্র। আর একটা হচ্ছে অর্ধ পরিসীমা s ইকুয়াল a প্লাস b প্লাস c বাই কত 2, এই যে 2টা সূত্র। এই 2টারই কিন্তু এক্সপ্রেশন করতে হবে। তাহলে দেখো প্রথমটার এক্সপ্রেশন কি হবে, এই রুট ওভারের জন্য লিখবা SQRT, এই লিখলা, তারপর দিয়ে দিবা প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী দেওয়ার পরে লিখবা s ইন্টু, এই যে এখানে যে একটা ইন্টু আছে, ইন্টুটা প্রকাশ করতে হবে, ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এই প্রকাশ করলা। এখন দেখো এই যে তুমি প্রথম বন্ধনী দিলা, এই প্রথম বন্ধনীটা এই শেষ করে দিলা, এখানে কিন্তু সেকেন্ড বন্ধনী ইউজ করা যাবে না, ঠিক আছে? এগুলো মনে রাখবা। এটা গেল প্রথম সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে s ইকুয়াল, তাহলে লিখবা a প্লাস b প্লাস c বাই কত 2, এভাবে দিয়ে দিবা, একদম ইজি। এবার আসো 5 নাম্বার। তোমাদের একটা কথা বলি, এই যে দেখো 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার, অর্থাৎ 5 থেকে 11 পর্যন্ত, 11 নাম্বারটা অবশ্য করে দেওয়া আছে, তাহলে 5 থেকে 10 পর্যন্ত এগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করো, তারপর তোমরা আমার সাথে আনসার মিলাই নাও, ঠিক আছে? আমি তো তোমাদের করিতেছি, তোমরা আগে নিজে নিজে করার চেষ্টা করো, আদৌ কি তোমরা বুঝছো কিনা একটু নিজেকে যাচাই করো, ঠিক আছে? যাচাই করার পরে তোমরা আমার সাথে আনসার গুলো মিলাই নাও, আমি তোমাদেরকে দেখাই দিই। ওকে, 5 নম্বর হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এক্সপ্রেশন করবা, এক্সপ্রেশন করার জন্য তোমাকে লিখতে হবে কি দৈর্ঘ্যের জন্য তুমি কি নিবা, ধরো a ইন্টু বি, এরকম ভাবে নিয়ে নিলা, তুমি চাইলে অন্য কিছু নিতে পারো, সমস্যা নেই। 6 নাম্বার আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এক্সপ্রেশন করবা কিরকম ভাবে, লিখবা 2 ইন্টু, এই যে ইন্টুটাকে প্রকাশ করে দিবা, প্রথম বন্ধনী দিলা, তাহলে দৈর্ঘ্যের জন্য কি লিখবা a যোগ b, এই লিখে দিলা, একদম ইজি, ঠিক আছে? এবার 7 নাম্বার সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। তাহলে তোমরা এক্সপ্রেশন কিভাবে লিখবা, ভূমির জন্য তুমি ধরলা a ইন্টু b, এই ধরে নিলা, অথবা h, a ইন্টু h, উচ্চতার জন্য h তুমি ধরে নিলা, অথবা a ইন্টু b, কোনো সমস্যা নাই, ধরলেই হইলো। ওকে,
এবার আসো 8 নাম্বার। 8 নম্বরে কি দেওয়া আছে? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার। এখন দেখো, এখন কিন্তু এক্সপ্রেশন করার সময় তোমাদের লিখতে হবে পায়ের যে মানটা 3.1416 এটা লিখতে হবে ইনটু আর স্কোয়ার। আর স্কোয়ার তো তোমরা লিখতে পারবে না, আর ইনটু আর এভাবে লিখতে হবে। তারপর আসো 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে কি বৃত্তের পরিসীমা। বৃত্তের পরিসীমা হচ্ছে কত? 2 পাই আর। এখন এক্সপ্রেশন করবা কিরকম ভাবে? লিখবা 2 ইনটু পায়ের মান লিখবা 3.1416 ইনটু আর। এখন যদি তোমরা এখানে 2 পাই আর এরকম ভাবে যদি লেখো তাহলে কিন্তু হবে না। ওকে, তোমাদের এভাবেই লিখতে হবে। সর্বশেষ 10 নম্বর হচ্ছে কি বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। এক্সপ্রেশন কিভাবে করবা? শুধু লিখে দিবা এ স্কোয়ার। এখন তো এ স্কোয়ার লিখতে পারবা না, তখন তোমাকে কিভাবে লিখতে হবে? এ ইন্টু এরকম ভাবে লিখে দিবা, ঠিক আছে। আর সর্বশেষ যেটা আছে ফারেনহাইট কে সেলসিয়াসে রূপান্তরের সূত্রটা এক্সপ্রেশন করেই দেওয়া আছে। এই ছিল তোমাদের মোটামুটি এক্সপ্রেশন নিয়ে কথাবার্তা। তাহলে তোমরা এগুলো খাতা কলমে একটু নোট করে নিবা, ঠিক আছে। নোট করে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবা। তোমাদের পরবর্তী ক্লাস থাকবে এই যে এখানে 11টা সূত্র আছে, এই 11টা সূত্র সি প্রোগ্রাম কিভাবে করতে হয়। আর যারা আজকে এই ক্লাসটা দেখতেছো, যারা সি প্রোগ্রামের প্রথম ক্লাসটা দেখো নাই, তোমাদেরকে বলবো সি প্রোগ্রামের প্রথম ক্লাসটা দেখে এই ক্লাসগুলো কন্টিনিউ করতে। আর না হয় কিন্তু সি প্রোগ্রাম কিছুই বুঝতে পারবে না। আর আমি তোমাদের সি প্রোগ্রামে যে বেসিক সি প্রোগ্রামে যে প্রথম ক্লাসটা দিছি, ওই একটা ক্লাস যদি মুখস্থ করতে পারো, যারা মুখস্থ করছো তারা শুধু ম্যাজিক দেখবা। আর যদি মুখস্থ না করে থাকো তাহলে ঘুমাও। তাহলে তোমরা তোমাদের পরবর্তী ক্লাস থাকবে সি প্রোগ্রামের উপর। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। সামনে ঈদ আইতেছে, ঈদের শুভেচ্ছা, অভিনন্দন।